স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা রবিবার। 15 সদস্যের স্কোয়াডে কারা কারা থাকবেন? বোলিং নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান কি স্কোয়াডে সুযোগ পাবেন না ফর্মে থাকা লিটন দাসের ব্যাপারে নির্বাচকরা কি সিদ্ধান্ত নিয়েছেন? বাংলাদেশ দলে কজন পেসার আর স্পিনার থাকবেন? রহমান পেয়ারের রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান, দোলাচলে দুলছেন সাকিব আল হাসান। রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত। বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল। শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা। কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা? 15 জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা। টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে। যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে, কিন্তু 80 থেকে 90% ভোট লিটনের বিপক্ষে। ওপেনিং স্লটে সৌম্য সরকার আর তানজিদ তামিমের ওপরই ভরসা রাখতে পারেন নির্বাচকেরা। 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্তকেই যাবে দেখা। বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা। তাওহিদ হৃদয়ের স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু একাদশে জায়গা হারাতে পারেন তিনি। এক্স ফ্যাক্টর হতে পারেন জাকের আলী। স্পিনার হিসেবে দেখা যাবে মেহেদী মিরাজ ও নাসুম আহমেদকে। নির্বাচকেরা রিশাদ হোসেনের ওপরও আস্থা রাখতে পারে। তবে মূল লড়াইটা হবে পেস ডিপার্টমেন্টে। এখানে 6টা অপশন আছে। স্কোয়াডে 4 নাকি 5 জন পেসারকে দেখা যাবে। তাসকিন আহমেদ আর নাহিদ রানা দলে থাকবেন অটো চয়েস হিসাবে, তানজিম সাকিদের চেয়ে এগিয়ে। তবে নির্বাচকদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে মোস্তাফিজুর রহমানের ব্যাপারে। যদিও বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় শরীফুল আর হাসান মাহমুদের চেয়ে মোস্তাফিজই থাকছেন এগিয়ে। রহমান পেয়ার, 71। আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব আল হাসান, ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত আর বোলিং করতে পারবেন না তিনি। শনিবার এক মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। যে বোলিং অ্যাকশনে পেয়েছেন 700-র বেশি ইন্টারন্যাশনাল উইকেট, সে অ্যাকশনটাই নাকি অবৈধ। ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে সাকিব যেন কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছেন না। মাত্র কয়েক ঘন্টা পরেই আইসিসিকে বিসিবির পাঠানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড। ঠিক তার আগে বিসিবির মেইল, সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব। গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন টাইগার তারকা। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এমন অবস্থায় বোলিং অ্যাকশনে পাশ করতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন টাইগার তারকা। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায় পরীক্ষায় ফেল করেছেন তিনি। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না। এরপর দ্বিতীয়বারের মতো চেন্নাইতে অ্যাকশন বৈধতায় পরীক্ষা দেন বিশ্বসেরা। এবারও ফলাফল ফেল। এতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিংয়ে সাকিবের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসিবি। এখন ঘরোয়া ও ইন্টারন্যাশনাল পর্যায়ে কেবল ব্যাটিংটাই চালিয়ে যেতে পারবেন সাকিব। এমন অবস্থায় শুধু ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে সাকিব চাইলে ফের অ্যাকশন পরীক্ষায় পাশ করে বোলিং করতে পারবেন। মাহমুদুল হাসান সজীব, 71। তামিম ইকবাল নামের সাথে বাংলাদেশ ক্রিকেটের অনেক আবেগ আর স্মৃতি জড়িয়ে। কেন অবসরে আর তা থেকে ফিরে আসা? কেন ফিরেও আর ফিরলেন না তামিম? নাকি তাকে ফিরতে দেওয়া হলো না? প্রধান নির্বাচক আর বর্তমান অধিনায়কের শেষ বেলার অনুরোধও কেন তামিম রাখলেন না? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। তামিম ইকবাল নামটা এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। প্রথম এবং শেষ পরিচয়টা যার ছিল ক্রিকেটকে ঘিরে। খেলাটাই ধ্যান জ্ঞান, প্রিয় দেশকে কিছু দিতে চেয়েছেন ওই ক্রিকেটার হিসেবেই। একের পর এক ইতিহাস রচনা করেছেন, করে যাচ্ছেন ওই এক পরিচয়ে। এবার কি তবে সেই পরিচয়টাও শেষ হয়ে গেল? আপনারা ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। না, ভুলে যাওয়ার কোনো উপায় তামিম ইকবাল রাখেননি। লর্ডসের ময়দান থেকে খুলনা কিংবা মিরপুর, বুলাওয়ে থেকে ধর্মশালা, আইকনিক সব মোমেন্ট, অসাধারণ সব মুহূর্ত। টাইগার ক্রিকেট ম্যাপ তৈরি করলে তামিম ইকবাল দখল করবেন তার অনেকটা। ওপেনার হিসেবে যখন কোনো ফরম্যাটেই কেউ ভীতু হতে পারে না, একজন তামিম তখন বুক চিতিয়ে লড়াই করে যান নতুন বলে। সমীহ আদায় করে নেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। ভুলে যাওয়ার উপায় খান সাহেব সত্যিই রাখেননি। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো থেকে শুরু করে ভাঙা আঙুল নিয়ে কেবল দেশের জন্য এক হাতে ব্যাট করে যাওয়ার মতো বীরত্ব গাথাগুলো যেন বাস্তব নয়, বরং রূপকথার গল্প। কেবল কালজয়ী কিংবদন্তিরাই তো এমন করতে পারে। বাংলার ওপেনিং স্লটে তামিমের চেয়ে বড় আর কে আছে? তবে লিজেন্ডদের তো আরও একটা বৈশিষ্ট্য আছে, ওরা জানে কোথায় থামতে হয়। মিস্টার খানেরও সেটা অজানা নয়। সাজানো সংসারের মতো 2023 বিশ্বকাপের দলটা গুছিয়ে আনার পর যখন সেটা নিয়ে ষড়যন্ত্র শুরু হলো, তামিম বুঝে গেলেন কিভাবে মেটাতে হবে সময়ের দাবি। অতঃপর চোখের জলে প্রিয় ক্রিকেট ছাড়ার ঘোষণা। স্মৃতির পেছনে ফিরে বিসর্জন করলেন ফোটায় ফোটায় অশ্রু, অকপটে বলে দিলেন এবার তবে বিদায়, আর নয়। মাঠের বাইরে নিভৃতে থাকতে চেয়েছিলেন, নিজ উদ্যোগে বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বিধিবাম তার বিরুদ্ধে একের পর এক দোষারোপ। সরকারের উচ্চ পর্যায়ের চাপে অবসর থেকে ফেরার কথা বলেছিলেন বটে, তবে নিজের জায়গা থেকে জানিয়ে দিলেন পরিবেশ প্রতিবেশ অনুকূলে না এলে সেটা আদৌ আর সম্ভব নয়। কালের স্রোতে পাল্টে গেছে সব, দেশের মতো ক্রিকেটের গায়েও দিন বদলের হাওয়া। কিন্তু এতদিন জাতীয় দলের প্ল্যানিং যে ইকোসিস্টেম ক্রিকেটারদের মধ্যে গড়ে উঠল, তামিম সেটা আর ভাঙতে চাইলেন না। যে তরুণ তার পরের প্রজন্ম হিসেবে বিশ্ব মঞ্চে ওই জায়গাটায় বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে, সেখানে ফের নিজে গিয়ে দাঁড়ালেন না। এমনকি ক্যাপ্টেন নির্বাচক চাইলেও তামিম না থেকে হ্যাঁতে আসলেন না। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কলিজাওয়ালা খান নিজে হাতে একদা সাজিয়েছিলেন যে বাগান, আর ধরে রাখতে চাইলেন না। বাবার পছন্দে ক্রিকেটটা খেলেছেন, কিন্তু নিজের সন্তানের কথা রাখতে পারেননি তামিম। তবু এতটুকু আশা, বড় হয়ে সে নিশ্চয়ই বাবাকে বুঝবে, যেমনটা তামিম বুঝেছিলেন তার বাবাকে। খালিদ জামিল, ৭১। বিপিএলে সাব্বির রহমানের একের পর এক ঝড়। 33 বলে আনবিটেন, 82 পর 10 বলে 23 রানের ইনিংস। বড় বড় ছক্কার পেছনের রহস্য কি? সাব্বির রহমান বলছেন পরিশ্রম, জেদ আর শেখার তাড়না পাল্টে দিয়েছে সবকিছু। বিপিএলটা এনজয় করছেন, ধারাবাহিকতা দেখিয়ে মন কাটতে চান নির্বাচকদের। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। সাব্বির রহমান মানে এক কথায় ব্যাটিংয়ে নামলে যখনই নামেন তখনই যেন রেডি টু প্লে। ছক্কা মারেন দুর্দান্ত, সবশেষ 2 ম্যাচে 12টা ছক্কা। মানে ছক্কা মারা সহজ কাজ সাব্বির রহমান? কনফিডেন্স লাগে ভাই, আসলে এখন যে মুহূর্তে আছে আমি ভাই যে কোনো মাঠে 6 মারতে পারবো। সো ফুল অফ কনফিডেন্স। কিন্তু অফ সিজনে আসলে সাব্বির রহমান কীভাবে তৈরি হয়েছে অনেকে জানে না। আপনি একদম নো হোয়ার ছিলেন, ন্যাশনাল টিমে নেই, টিম পাননি গতবার বিপিএলে। এই গত 6 মাস 7 মাস সিজনের আগে কি করেছেন, কোথায় ছিলেন? এত ইজি ছিল না সব কিছু করা, যেহেতু ন্যাশনালের বাইরে আছি। এত ম্যানেজ করা এত কঠিন ছিল আমার কাছে। অনেক বল কিনতে হয়েছে, যারা আসছে প্র্যাকটিস তাদের কনফিডেন্স দিতে হয়েছে নিজের পকেট থেকে। বাট আমি মনে করছি এটা ইনভেস্ট, 2-4-5 লাখ যদি আমি ইনভেস্ট করতে পারি, এখান থেকে যদি 1 কোটি টাকা আসে, এটা অবশ্যই আমার লাভ। সবচেয়ে বড় বিষয় আমি মন খুলে প্র্যাকটিস করতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। কি রাজশাহীতে? এটা রাজশাহীতে, জি। পুরো প্র্যাকটিস করতে পারিনি কারণ সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন না বা এইসব কারণে। রাইট, সেন্টার কর্নার না থাকলে তো ইনডোরে ঢোকা নিষেধ থাকতে পারে। অনেকজন বলতে পারে তুমি কেন এখানে ওখানে কেন আসে না। বাংলা টাইগার্সের হয়ে টি10 খেললেন, সেখানেও ধুমধারাক্কা ব্যাটিং করেছেন, তবে সেইভাবে বড় ইনিংস খেলেননি। এখানে বিপিএলে এসে ব্যাক টু ব্যাক 2টা অসাধারণ ইনিংস। খোলা মাঠে রেঞ্জ ইট করেছি সবাইকে নিয়ে। যখন আপনি খোলা মাঠে রেঞ্জ ইট করবেন, আপনার আইডিয়া অনেক ভালো থাকবে। আপনি আগের থেকে আসলে স্ট্রেইটে কিংবা মিড উইকেট জোনে খুব ভালো ছক্কা মারেন, ভালো হিট করেন। এখন আসলে কোনো বৈচিত্র্য এসেছে বা ফিট মুভমেন্ট বা ব্যাক লিফট কোনো একটা চেঞ্জেস স্কিলে? কিছু চেঞ্জ করেছি আমি। হয়তো আমি আগে অফসাইডে 6 মারতে পারতাম না, যেটাকে আমাকে অফসাইডে ব্লক করলে হয়তো আমি মারতে পারতাম না। ওটা চেষ্টা করছি, ওটা কীভাবে ওটাকে 6 বা 4 বার
রান করা যায়, এটা নিয়ে প্র্যাকটিস করেছি আমি। কিছু ব্যাটিং স্ট্যান্ড চেঞ্জ করেছি, ব্যাটের গ্রিপ চেঞ্জ করেছি, আলটিমেট এগুলাই চেঞ্জ করে আর কি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। একটা নেগেটিভিটি সাব্বির রহমানের নামের সাথে সবসময় থাকে, যেহেতু সাব্বির একটু বেশি অ্যাগ্রেসিভ, তো ওর সাথে কিছু হলে ডিসিপ্লিনের ভয়েসটা চলে আসে। কেউ কিছু হলে সাব্বির কেন করলো, এটা কেন করলো। একটা সাইকেল যখন চলে রাস্তাতে তখন আপনি ইট পাবেন, পাথর পাবেন, ধুলা পাবেন, পানি পাবেন, তো ওটাকে এড়িয়ে চলতে হবে। আমিও এড়িয়ে চলছি। দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক, দুটো ম্যাচ ভালো খেলেন। কোনো ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার বা কারেন্ট বড় ভাই বা সতীর্থ কেউ আপনাকে দারুণ একটা উইশ করেছে, যেটা ভালো লেগেছে, আরও মোটিভেটেড হয়েছেন? না, ওকে করে নাই, বাট দেখা হলে তো সবাই হাই হ্যালো বলেই এবং উইশ অল দ্য বেস্ট বলেই, বাট কেউ ফোন করে বলে নাই। আর ফোন করার কোনো প্রয়োজনও নেই আসলে। এরকম নাই যে ভাই ফোন করে কেউ বলবে। আসলে আমি কারো গ্রুপের মধ্যে নাই, কারো লিঙ্কের মধ্যে আমি নাই যে ফোন করে বলবো সাব্বির ওয়েল প্লেড। সাইফুর রূপক, ৭১, সিলেট। Proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. বিপিএল ফুটবলে আবাহনী ডার্বিতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে ঢাকা আবাহনী। দিনের একমাত্র ম্যাচে ব্লু পাইরেটদের বিপক্ষে ৪-০ গোলের জয় ধানমন্ডির জায়ান্টদের। ময়মনসিংহে ৪২ মিনিটে ইব্রাহিমের গোলে লিড পায় ঢাকা আবাহনী। ৫২ মিনিটে লিড ডাবল করেন গাজী। এরপর ৬৬ মিনিটে ফের ইব্রাহিমের গোলে তৃতীয় গোলের দেখা পায় আকাশী নীলরা। চট্টগ্রামের জালে শেষ গোল করে জয় এনে দেন মোল্লা। এই জয়ের ৭ ম্যাচে ঢাকা আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে মোহামেডান। অন্যদিকে টানা ৭ হারে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ১ মাসের কিছু বেশি, তবে এখনও বিতর্ক থামেনি। এবার দল ঘোষণা নিয়ে উত্তেজনা উস্কে দিল ভারত। আইসিসির নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিসিআই এর সাফ জবাব, মানা হবে না ডেডলাইন। দল ঘোষণা করবেন নিজেদের সুবিধা মেনে। দিকে আফগানিস্তানের সাথে হঠাৎই বিবাদে জড়িয়ে পড়েছে সাউথ আফ্রিকা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্ব ক্রিকেটে গোলমাল। কোথায় কি হচ্ছে তার পাওয়া যাচ্ছে না কোনো তাল। ৮ দলের মাঝে ৪ দলেরই নানা সমস্যা। নতুনভাবে দৃশ্যপটে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। আইসিসি চেয়ারম্যান হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন জয় শাহ। নিজেদের লোক এত বড় পোস্টে, তখন বিসিসিআই তো ফায়দা নেবেই। হাইব্রিড মডেল নিয়ে নানা নাটকের পর এবার দল ঘোষণা নিয়ে গড়িমসি শুরু করেছে দেশটি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন ১২ জানুয়ারি বেঁধে দেওয়া হলেও আইসিসিকে তারা জানিয়ে দিয়েছে সবাই দল দিলে দিক, তাদের দেরি হবে। কিন্তু কেন? উত্তর বর্ডার গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ায় লম্বা সিরিজ খেলে নাকি ভারত ক্লান্ত, তাই সঠিক কম্বিনেশন পেতে প্লেয়ারদের ফিটনেস অ্যাসেসমেন্ট করতে তাদের সময় লাগবে। ভারতীয় গণমাধ্যমের খবর, আইসিসিকে বলা হয়েছে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে ভারতের লেগে যাবে ১৯ জানুয়ারি। অথচ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের দল এই সপ্তাহেই দিচ্ছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব ধরে রাখতে ভারতের পায়ে পা রেখে ফাইট করলেও এখন অপ্রস্তুত স্টেডিয়াম নিয়ে লজ্জার মুখে পড়েছে পাকিস্তান। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ৩টা মাঠই ধ্বংসস্তূপ। কথা ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে ভেন্যুগুলোর সংস্কার শেষ করবে পিসিবি। ১২ ফেব্রুয়ারির আগে আইসিসিকে বুঝিয়ে দেয়া হবে স্টেডিয়ামগুলো। কিন্তু সরজমিনে দেখা গেছে যে অবস্থা, তাতে টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যাবার উপক্রম। অবশ্য পিসিবি জানিয়েছে করাচির এক লোকাল সাংবাদিক অনুমতি না নিয়ে মাঠের ভিডিও ধারণ করে অপপ্রচার চালাচ্ছে। এরই মধ্যে আইসিসির ডেলিগেশন টিম, সম্প্রচার সংস্থা ও ইভেন্ট অপারেশনসের অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেছে। যথাসময়ে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে কারও কোনো দ্বিধা নাই। এদিকে ভারত পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা কমতে না কমতে সাউথ আফ্রিকা আফগানিস্তানের মাঝে শুরু হয়েছে নতুন ঝামেলা, যেখানে প্রথম কামানটাই দেখেছেন সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাককেনজি। প্রোটিয়াদের আহ্বান জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট করার।
তালেবানদের ক্রীড়ানীতি। দেশটির দায়িত্ব নেবার পর নারীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে তারা। আইসিসির একমাত্র পূর্ণ সদস্য হিসেবে শুধু তাদেরই নেই কোনো নারী দল। এমন বৈষম্যমূলক আচরণের পরেও আফগানিস্তান কিভাবে ক্রিকেট খেলতে পারে তার জন্য আইসিসিকেও এক হাত নিয়েছেন ম্যাককেনজি। তবে তার এই পরামর্শ যে ক্রিকেট সাউথ আফ্রিকা মানবে তারও কোনো সম্ভাবনা নেই। পার্থ বণিক, ৭১। বলে স্পর্শ করলেই মিলিয়নিয়ার, প্রতি মিনিটে আয় প্রায় €২.৫ মিলিয়ন। বলছি নেইমার জুনিয়রের কথা। 1 বছরে 2 ম্যাচ খেলে আয়ের নতুন রেকর্ড গড়লেন এই আল হিলাল স্টার। মেসি, রোনালদোর পরেই তৃতীয় সর্বোচ্চ আয়ের লিস্টে নেইমারের নাম। কোহিনুর করা রিপোর্ট। 2017 সালে ট্রান্সফার মার্কেটের দুনিয়া উলটপালট করে দিয়েছিলেন। রেকর্ড €222 মিলিয়ন ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লিখিয়েছিলেন। নেইমার জুনিয়র বনে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। সেই নেইমার এবারে নয়া রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন আরও একবার। আল হিলালের জার্সিতে গেল বছর মাঠে নেমে প্রতি টাচেই বনে গেছেন মিলিয়নিয়ার। ট্রান্সফার নিউজ সংক্রান্ত ফরাসি আউটলেট ফুটকর্মেতে দিয়েছে এমনই চমকে যাওয়া পরিসংখ্যান। 2024 সালে আল হিলালের জার্সিতে নেইমার খেলতে পেরেছিলেন কেবল 2 ম্যাচ, আর সেই ম্যাচগুলো খেলেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইন আর স্তেগললের বিপক্ষে। 2 ম্যাচে সব মিলিয়ে আল হিলাল স্টার খেলেন মোট 42 মিনিট, আর এই টাইম লাইনে বলে টাচ করেছেন 45 বার। নেইমারের প্রতি টাচের দাম পড়ে €1.1 মিলিয়ন। প্রতি মিনিটে আয় করেন প্রায় €2.5 মিলিয়ন। 2023 সালে €90 মিলিয়ন বিনিময়ে আল হিলালের সঙ্গে 2 বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির চেয়ে 6 গুণ বেশি আয় মিলেছে সৌদিতে। ফোর্বসের হিসেবে আয় বিবেচনায় গেল বছরে মেসি, রোনালদোর পরের নামটাই নেইমার জুনিয়রের। এরই মধ্যে আসছে সামার ট্রান্সফারে নিজের জন্য খুলে দিয়েছেন উইন্ডো। আরও একটা রেকর্ড গড়ে কি দল পাল্টাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার, নাকি সৌদি আরবেই কাটাবেন আরও একটা সিজন? কণা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।